হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল 9টা। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সামিরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি শুরু করছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম করিনি, ডিরেক্ট আমি রান্নাঘরে চলে আসছি যে প্রথমেই আমি একটা রেমেডি বানিয়ে নিই। আসলে আমরা মহিলারা কেমন নিজেরা যতই অসুস্থ হই না কেন সেদিকে খেয়াল দিই না। যখন দেখি পরিবারের কেউ আর কি অসুস্থ হয়েছে বা কোনো সমস্যা হয়েছে তখন কিন্তু সেই জিনিসটা সাথে সাথেই সমাধান করার চেষ্টা করি। ঠিক তেমনি আমি ধরো আজকে কয়েকদিন ধরে ঠান্ডা কাশিতে ভুগছি। আমি কিন্তু জানি এই জিনিসগুলো খেলে আমি অনেকটা আল্লাহর রহমতে সুস্থ বোধ করব, সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আলসেমির জন্য করা হয় না। তো যখনই আমার ছোট মেয়ে, এরপর হচ্ছে আমার বড় মেয়ে, ইভেন আমার হাজব্যান্ড সবাই দেখি খুসখুসানি কাশিতে আর কি ভুগছে। তো আম্মা তো দেশ থেকে নিয়ে আসছিল, এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি তুলসী পাতা। তো তুলসী পাতাটা কিন্তু ঘরে থাকতে থাকতে অনেকটা শুকাই গেছে। তখনও কিন্তু আমি আর কি বানাই নাই। কী অবস্থা দেখো! যখনই আর কি দেখলাম ঘরের অন্যান্য সদস্যরা আর কি অসুস্থ হয়ে পড়েছে তখন কিন্তু আমি ঠিকই এই রেমেডিটা বানালাম। এটা আমি চা বলবো না, একটা রেমেডিই বলবো ঠান্ডা কাশির। কী কী নিয়েছি তোমরা দেখতেই পেলে, তারপরও আমি একটু বলে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি প্রায় 5 থেকে 6টা লং, 2 টুকরো এলাচি, 7-8 পিস গোলমরিচ, একটা তেজপাতা, আর নিয়েছি 1 মুঠ তুলসী পাতা, আরও নিয়েছি 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা কিন্তু ঠান্ডা কাশির জন্য খুবই ভালো কাজ করে। আমি কিন্তু ভর্তারও একটা ভিডিও শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ সেই ভর্তাটা খাওয়ার পরে আমার কিন্তু এরপর কাশি, এরপর হচ্ছে নাক দিয়ে পানি ঝরা একদম কমে গিয়েছে। কিন্তু আমার ছোটো মেয়েটা গতকাল সারা রাত ঘুমাতে পারে নাই, অনেক কাশছে। তো এই কারণে সকালবেলা উঠেই আমি এই রেমেডিটা করলাম। আর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ করে যষ্টি মধু, 1 স্লাইস করে লেবু আর সামান্য পরিমাণ বিট লবণ। আমি মধু অ্যাড করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে না, যষ্টি মধু দিলে কিন্তু এমনিই আর কি মিষ্টি মিষ্টি হয়ে যায় যে কোনো চা। এর আগে আমি বানিয়েছিলাম। তো এখন আমি আগে চেক করে দেখব যে মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি দেখি লাগে তাহলে আমি একটুখানি মধু অ্যাড করব। তো আমি চেখে দেখলাম যে না, আর কি মধু যোগ করার কোনো প্রয়োজন নেই, একদম ঠিকঠাক আছে। তো এই যে দেখো আমি বসে বসে খাচ্ছি। আর দোনো মেয়ের এক মেয়েও কিন্তু ঠিকমতো খায় নাই, ওরা একটু একটু খেয়ে রেখে দিচ্ছে। কী আর করব বলো? মানে অনেক ধমকাধমকি করলাম, অনেক ভয় দেখালাম বা অনেক তাদের লোভও দেখালাম যে এটা খাও, এটা খেলে এটা করে দিব। না, কে কার কথা শোনে? কোনো কিছুতেই কাজ হলো না, আদরেও কাজ হয় নাই, শাসনে কাজ হয় নাই। যাই হোক, রেখে দিয়েছে। আর দেখি ওর বাবা আসলে আবার খাওয়ানোর ট্রাই করব, ওর বাবার কথা শুনে। তো বন্ধুরা, আজকের টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি নিয়ে কথা বলবো। আসলে এটা বলার তেমন কিছু নেই, আবার অনেক কিছু। মানে আমি ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছিলাম যা বলার মতো না। আমার একটা স্বপ্ন, আমার একা না, আমার দুনো মেয়ের স্বপ্ন, আমার হাজব্যান্ডের স্বপ্ন, আমার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কী কারণে ভিডিও দিতে পারিনি বা আমার সাথে কি কি হয়েছে আজকে তোমাদের সাথে সব বলবো। এতদিন শুধু আমি বলেছিলাম এই যে বলবো কি হয়েছে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আপুরা আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছিল, আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না? তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে হয়তো আমার মনটা অনেকটা হালকা লাগবে। কিন্তু বিশ্বাস করো, আমি যখন থেকেই ভেবেছি যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব, লিটারেলি আমি বসে বসে কাঁদছিলাম। তো অনেক কষ্ট লাগছিল। যাই হোক, হয়তোবা আল্লাহ তাআলা আমার কপালে রাখে নাই, বা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এই সান্ত্বনা বুকে নিয়েই বসে আছি। তো তোমরা আমার কাজ দেখতে থাকো আর আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। দিনটা ছিল জুনের 11 তারিখ। অনেক একটা স্বপ্ন নিয়ে কিন্তু এই একটা দিনের জন্য প্রায় একটা বছর আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে অপেক্ষা করেছি। কিন্তু সেদিনই আমাদের স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেছে। তোমরা অনেকেই দেখবা আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। বিভিন্ন কাজে আর কি দৌড়াদৌড়ি করছিলাম। কিন্তু কখনো ফ্লাশ করিনি। আমার ইচ্ছে ছিল যেদিন হাতে পাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ব্যাপারটা কেমন হয়েছিল? ধরো কারো বিয়ের প্রোগ্রাম চলছে, বউ বসে আছে স্টেজে, সব মেহমান এসে খেয়ে যাচ্ছে, কিন্তু বর এলো না। ঠিক আমাদের অবস্থা এমন হয়েছে। এই একটা জিনিসের জন্য আমার হাজব্যান্ডের প্রায় 6 থেকে 7 লাখ টাকা নষ্ট হয়েছে। এছাড়া ব্যবসা বাণিজ্যর যে কত ক্ষতি হয়েছে তার কোনো হিসেব নেই।
এছাড়াও মেয়েদের পড়ালেখার প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়েছে। দেখা যায় ওদেরও তো একটা ইচ্ছে ছিল, ওদের একটা স্বপ্ন ছিল, ঠিক মতন পড়ালেখায় মন দিতে পারে নাই। তো কি হয়েছে আসল কথাটা খুলেই বলি। আমরা আমেরিকার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমেরিকায় ভিসার জন্য। তো আনফর্চুনেটলি ভিসাটা ক্যান্সেল হয়েছে। আর কী কারণে হয়েছে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। এটা ঠিক আছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, তবে কী কারণে বা কার সমস্যার কারণে হয় নাই, তোমরা কথাটা শুনলেই বা গল্পটা শুনলেই বুঝতে পারবা। তো তোমাদের আমি পুরো ঘটনা খুলেই বলি। 2022 সাল থেকে আমরা জার্নিটা শুরু করি। তো বাংলাদেশের পড়ালেখার যে অবস্থা, আমাদের ভালো লাগছিল না। আর সত্যি কথা যেটা, সবচাইতে আমার ইচ্ছে ছিল বেশি যে বাইরের দিকে একটু সেটেল হওয়ার। তো সে যেই ভাবা সেই কাজ। আমার হাজব্যান্ড তো প্রথমে রাজিই হবে না। ও বলে যে, "না, আলহামদুলিল্লাহ আমরা দেশে খুব ভালো আছি ব্যবসা-বাণিজ্য নিয়ে। তো কোনো তো সমস্যা হচ্ছে না।" কিন্তু আমি রাজি করিয়েছিলাম আরকি বাচ্চাদের পড়ালেখা করে। তো আমরা বিভিন্ন এজেন্সিতে ঘুরলাম। প্রায় 6 থেকে 7 টা এজেন্সি আমরা ফেস করেছি। অনেক ঘোরাঘুরির পরে আমাদের কাছে একটা এজেন্সি ভালো লেগেছে। আমরা সেটার মধ্যেই আরকি ডিসাইড করলাম আমি আমার হাসব্যান্ড মিলে যে এখান থেকেই আমরা অফার লেটারটা আনাবো। তো আসলে সব এজেন্সি বাচ্চাদের স্কুলিং ভিসা নিয়ে কাজও করে না। শুধু হাতে গোনা তখন ২-১ টা এজেন্সি আমেরিকার ভিসা নিয়ে কাজ করছে আরকি, স্কুলিং ভিসা। তো মূলত এই কারণেই আরকি ওদের ওখানে উত্তরাতেই একটা এজেন্সিতে আমি আমার হাসব্যান্ড মিলে গেলাম, যোগাযোগ করলাম এবং তাদের সাথে এগ্রি হলাম যে আমরা ওদের দিয়ে কাজটা করাবো। তো দেখা যায় ওরা খুব তাড়াতাড়ি আমাদের অফার লেটার এনে দিয়েছে। এরপর হচ্ছে I-20 আসছে। যা লাগে সবকিছু করেছে। আর পরবর্তীতে আমরা যেটা বুঝলাম, আমেরিকায় না আসলে তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। আছে না? যে তোমার এই থাকতে হবে, সেই থাকতে হবে। যদি মুখে চাপা থাকে, চাপা দিয়ে কিন্তু অনেক দূর চলানো যায়। কিন্তু আমাদের কিন্তু আরকি যে ডকুমেন্টসগুলা ছিল একদম 100% অরিজিনাল। কোনো একটা ফেক ডকুমেন্টস ছিল না, বা এমন না যে আমাদের অ্যাসেট কম ছিল, ব্যাংক স্টেটমেন্ট কম ছিল। যা লাগে, যেখানে দেখা যায় ওরা বলছিল ৩০ থেকে ৪০ লাখ টাকা দেখালেই হয়, সেখানে কিন্তু আমরা ব্যাংক স্টেটমেন্ট প্রায় ৮০ লাখ টাকা দেখিয়েছিলাম। আর প্রায় সেটা ৩-৪ মাস আমরা ৪ মাস না, প্রায় ৫-৬ মাস আমরা রেখেছিলাম। যেন আরকি হয়ে যায়, কোনো যেন সমস্যা না হয়। আর পেপারস তো কি বলবো, যত ধরনের পেপারস লাগে, যেমন ফ্ল্যাটের যত কাগজপত্র আছে, ভাড়ার যত রসিদ আছে, কাগজপত্র আছে, সব আমরা সাথে করে নিয়ে গেছিলাম। তো ভুলটা যেটা ছিল আমার এখন যেটা মনে হচ্ছে, আর তোমরাও কিন্তু শুনে অবশ্যই কমেন্ট করে জানাবা আসলে ভুলটা কার ছিল? আমাদের ছিল নাকি তাদের ছিল, এজেন্সির? তার আগে বলে নিই, আমি আসলে ভিডিওটা কেন দিইনি। ধরো এই এজেন্সিতে দৌড়াদৌড়ি করছি, যাচ্ছি, আসছি। তো একদিন কি হলো, আমরা সংসদ ভবনের অপোজিট থেকে এমপি কোয়ার্টারটা জাস্ট পাস করব। সেই মুহূর্তে আরকি এমপিদের একটা ড্রাইভার, উনিও আরকি পাজেরো নিয়ে আসতেছে। তো ওখানে কিন্তু কোনো মতেই অ্যাক্সিডেন্ট করার কথা না। দেখা যায় ওটা হাইওয়ে, তার মধ্যে একটা সংসদ ভবনের মতো জায়গা, চওড়া রাস্তা, কিছুতেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। কিন্তু কি হলো যে আমরা ছিলাম আবার স্কুটিতে, আমি আমার হাসব্যান্ড। তো স্কুটিটা মাত্র পাস করছে আর ওই লোকটা কি করেছে, পেছন থেকে এসে লাগাই দিছে। বোঝো কি অবস্থা? সাথে তো আমরা পড়ে গেছি। আমি তো ভাবছি মনে হয় তখনই শেষ, আর বুঝি নাই। কারণ একটা পাজেরো আর হচ্ছে আমাদের ছোট একটা স্কুটি। বোঝো কেমন ঘটনাটা ঘটছে। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে স্কুটিটাও আরকি আমাদের বেশি ফোর্সের ছিল না। আর গাড়ির ড্রাইভার যে আসছিল, ওরও হয়তোবা ১৫ কি ২০ এরকম স্পিড ছিল, এর বেশি না। তো এই কারণে হয়তোবা আল্লাহ তাআলা রক্ষা করছে। তাও দেখা যায় ১ থেকে ২ মিনিট আমার কোনো ছিল না আরকি, নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর আমার হাসব্যান্ড তো উপর হয়ে পড়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছি। যখন আমি আরকি নিঃশ্বাসটা নিতে পারছি, তখন উঠে বসে আগে ওর দিকে আমি তাকাইছি। তখন দেখি যে না, ও তাকাচ্ছে। এরপরে আরকি মনে একটু স্বস্তি পেলাম। আর আমি ওকে হাত দিয়ে ইশারা করলাম যে না, আমি ঠিক আছি। তো তখন তো সাথে আমার হাত একদম কেটে গেছে, পা কেটে গেছে। আমার হাসব্যান্ডের হাত অনেক ছিলে গেছে। এমন অবস্থা দেখানোর মতো না। তো সবাই ধরাধরি করে এমপি হোস্টেলের ভিতরে নিয়ে গেল। আর ওই ড্রাইভারটা একটা সেকেন্ডও দাঁড়ায় নাই। ও একদম ভিতরে চলে গেছে। কিন্তু ওখানে অনেক গার্ড ছিল। তারা তো বুঝতেই পেরেছে যে কার গাড়ি এটা বা কার ড্রাইভার। তখন আমরাও আরকি বসে রিল্যাক্সে জিজ্ঞেস করলাম যে এটা কার গাড়ি বা কি, কেউ বলছিল না। তারপর কিছু লোক বলছিল যে ওটা অমুকের গাড়ি।
যাই হোক তারপরে আমার হাজব্যান্ড নিজে যেয়ে ওই ড্রাইভারকে নিয়ে আসছে একটু সুস্থ হওয়ার পরে। মানুষের বিবেচনা কি, লোকটা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় নাই। উল্টা আরও কী করছে, ওই হোস্টেলের আরও একটা আর কি ড্রাইভার ছিল, উনি আর কি দৌড়ে আসছিল আমরা যখন অ্যাক্সিডেন্ট করছি আমাদের আর কি ধরার জন্য। মানে ড্রাইভারটা কত বড় ব্যাককল, সে আর মানে ওই লোকটাকে সহ আর কি ওর উপর দিয়ে গাড়ি চালায় নিতে দিচ্ছিল। লোকটা মানে একটা লাফ দিয়ে দূরে সরে গেছে। আমি শুধু চিন্তা করি, যদি মনে করো আমরা যদি একটু চাক্কার সাইডে পড়তাম বা চাক্কার নিচে পড়তাম, আমাদের একদম ফিসায় নিয়ে যেত। তো বোঝো কী ধরনের একটা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করছে। আর আমার আর কি ব্যাগের মধ্যে তখন মোবাইলটা ছিল। আমার মোবাইলটা মোটামুটি ভালো কোয়ালিটির ছিল। মূলত আমি আর কি এই ভিডিও বানানোর উদ্দেশ্যেই দামি একটা মোবাইল কিনেছিলাম। আমার মোবাইলটার দাম ছিল ৮৪,০০০ টাকা। অনেকের কাছে কম মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক দামি মোবাইল ছিল। আমার হাজব্যান্ড তো কিনে দিবেই না, ব্লক করতে তো দিবেই না, আমি জোর করে কিন্তু নিয়েছিলাম। তো তখন কি হয়েছে, আমার ব্যাগ থেকে মোবাইলটা ছিটকে পড়ে যায়। তো কিছু লোকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে, "আপু আপনার কি ব্যাগে মোবাইল আছে দেখেন।" কিন্তু আমার ব্যাগটা ছিল কি ম্যাগনেট সিস্টেম, মানে চেন সিস্টেম না। দেখা যায় হয়তোবা মোবাইলটা পড়ে অটোমেটিক আবার লেগে গেছে। কিন্তু তখন না আমার মাথায় কাজ করে না। আমি যদি একবার ব্যাগটা খুলে দেখতাম যে মোবাইল আছে কিনা, তো আমি দেখলাম কি যে ব্যাগটা লাগানোই আছে, খোলা না। এ কারণে আমি ওদের বলছি যে, "না আমার মোবাইল আছে।" তো আমি ভিতরে যাওয়ার মনে হয় ১০ মিনিট পরে আমি ব্যাগটা খুলেছি, দেখি যে মোবাইলটা নাই। তো কী করব, এতক্ষণে কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। আশেপাশে যে লোকজনগুলা দাঁড়ানো ছিল তাদের মধ্যে থেকে একজন নিয়েছে। শুধু মানুষের বিবেক বিবেচনা চিন্তা করি যে মানুষ কতটা খারাপ, যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের ধরবে কি বা তাদের সাহায্য করবে কি, উল্টো তাদের জিনিসগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে গেছে। মানে বাংলাদেশের অবস্থা বোঝো কি। সত্যি কথা, এই কারণে কিন্তু আরও মন মানসিকতা একদম ভেঙে গিয়েছিল। ভাবছিলাম যে দেশ থেকে চলেই যাব। অনেকটা অভিমান নিয়ে বলেছিলাম এদেশে আর থাকবো না। কথায় বলে না, যার রিজিক যেখানে আছে সেখানে থাকবেই, সেখান থেকে নড়বে না। তো আমাদের রিজিক আছে বাংলাদেশে, আমরা বিদেশে কিভাবে যাব। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এম্বাসিতে তো মনে করো আমরা দৌড়াদৌড়ি করছি, যাওয়া আসা করছি। আমাদের I-20 আসছে, তারপর D-160 ফর্ম আসছে। আমরা একদম পুঙ্খানুভাবে ফর্ম ফিল আপ করেছি, কোনো ভুল ছিল না। তো আমাদের এজেন্সি থেকে বলছে কি যে আপনি মানে আমি আমার ছোটো মেয়ে যেন একসাথে দাঁড়াই, আর আমার বড় মেয়ে আমার হাজব্যান্ড যেন একসাথে দাঁড়ায়। তো আমরা বলছিলাম যে না, আমরা চাচ্ছি একই সাথে দাঁড়াবো। তো ওরা বললো কি যে না, একসাথে দাঁড়ালে হবে কি, ওরা ভাববে যে আপনারা আর কি থেকে যাবেন, বাংলাদেশে ব্যাক করবে না। তো ভাবলাম যে আসলে ওদের কথায় যুক্তিও আছে, কারণ ওরা যদি আর কি চিন্তা করে যে একবার আমরা থেকে যাব তাহলে তার ভিসা দিবে না। তো ওদের কথা অনুযায়ী আমরা আলাদা আলাদা অ্যাপ্লাই করলাম। এরপরে তো অপেক্ষার পালা। আর এর মাঝে কিন্তু আমি আমার হাজব্যান্ড ডিসাইড করলাম, যদি আমাদের ভিসা হয়ে যায়, যদি বাংলাদেশে আসা না হয়, তাহলে একটা তো সমস্যা হয়ে যাবে। আমাদের ইচ্ছে যে আমরা হজ করব। যদি ভিসা হয়ে যায় তাহলে তো আর কি আমরা গেলে তো আর আসবো না। সত্যি কথা, আমাদের তো আসার প্ল্যানিং নেই। তো আমরা দুজনেই মিলে ডিসাইড করলাম যে আমরা ওমরা হজে যাব। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইচ্ছে কবুল করেছে। আমি আমার হাজব্যান্ড কিন্তু দুজনেই কিন্তু ওমরা করে আসছি। তারপরে এসে আবার সেই দৌড়াদৌড়ি। তো যখন আমরা সৌদিতে ছিলাম তখনই কিন্তু আমাদের অফার লেটার চলে আসছে ২ মের। তারপর যেদিন আসছি তার পরের দিনেই কিন্তু আমরা আবার উত্তরাতে গেছি। যাই হোক, এভাবে কিন্তু জার্নিটা চললো একদম ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। আমাদের জুন মাসে পড়েছে ১১ তারিখে আমার আর আমার ছোটো মেয়ের ডেট, আর আমার বড় মেয়ে আর আমার হাজব্যান্ডের ডেট পড়েছিল ১৩ তারিখে। তো আমার হাজব্যান্ডের আর আমার বড় মেয়ের ডেটটা চেঞ্জ করেছিলাম, সেটার আরও এক কাহিনী। এটা যদি এখন বলতে যাই তাহলে দেখা যায় ১ ঘন্টা লেগে যাবে। তো আজকে শুধু আমাদের জার্নিটার কথাই শেয়ার করছি, মানে আমার আর আমার ছোটো মেয়ের জার্নিটা। তো অ্যাম্বাসি ডেট বা ফেস করার ১ মাস আগে থেকে ওদের ওখানে আবার ঘন ঘন আমরা যাওয়া আসা শুরু করলাম। মক টেস্ট দিতে হবে। তো মক টেস্টের জন্য আমাদের কিছু কোয়েশ্চেন দিয়েছিল। সেই কোয়েশ্চেনটা আর কি আমাদের সবারই পড়া হয়ে গিয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের ব্রেন তো এত ভালো, ওর পরোয়া লাগে নাই। ওকে যে ধরেছে, মানে যে মক টেস্টগুলো জিজ্ঞেস করেছে, ইনশাআল্লাহ ও এক চান্সে সবগুলো আর কি বলে দিয়েছে। তো সবাই বলেছিল যে কম্পিউটার তো আপনার ঘরেই আছে, কেন আপনারা অযথা টেনশন করছেন, ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে। মানে আমার মেয়ের প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুবই ভালো, ইংলিশে অনেক ভালো। আমি মাস্টার্স করা হলে কি হবে, আমার যেহেতু কোনো চর্চা নেই, কিন্তু আমার মেয়ের মাত্র ক্লাস 9-এ পড়ছে, ও আলহামদুলিল্লাহ আমার চাইতে অনেক ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। তো যাই হোক, আমার আর আমার ছোটো মেয়ের প্রিপারেশনেই আর কি নিচ্ছিল ওরা। তো আমার ছোটো মেয়ে মাশাআল্লাহ, ওকেও যা জিজ্ঞেস করেছে, মানে যা ধরার মতো সব কিছুই কিন্তু ও টপ করে বলে দিত। তো সেই দিনটা চলে আসলো।
জুনের 11 তারিখ। আর এর মাঝে কিন্তু আমরা অনেক কেনাকাটা শপিং করেছিলাম। আমার জন্য, আমার ২ মেয়ের জন্য, আমার বরের জন্য, সবার জন্য শপিং করেছিলাম। আমার একটা ড্রেসেই আমার বর আর কি ৳১০,০০০ দিয়ে কিনে দিয়েছিল। সেই সাথে জুতা, এরপর হচ্ছে ব্যাগ, বিভিন্ন অ্যাক্সেসরিজ সবকিছুই কেনা হয়েছিল। আমার মেয়েদেরও মানে সব দামি, দামি ভালো কোয়ালিটি জিনিস আর কি কেনা হয়েছে। এর একটা কারণ আছে। বিভিন্ন আর কি মক টেস্ট আমি ঘেঁটে ঘুঁটে দেখেছি, YouTube এ ঘেঁটে দেখেছি। ওরা তো যাচাই করবেই। তারপরেও বলে না চোখের দেখা জাস্ট ওরা একটা সেকেন্ড দেখবে। ওই দেখাতে কিন্তু বুঝে ফেলবে আসলে এরা কোন স্টেজে বিলং করছে। মূলত এ কারণেই কিন্তু যেহেতু আমাদের প্রিপারেশন সব দিক থেকে ভালো ছিল, তো শপিংটাও এই কারণে আমরা ভালো মতনই করেছিলাম। তো মক টেস্ট দিতে যাচ্ছি। দেখা যায় ১ সপ্তাহের মধ্যে আমরা ৩ দিন গিয়েছিলাম। তো ওরা আর কি আমাদের যা, যা শিখিয়ে দিয়েছে বারবার শুধু বলছিল যে যদি জিজ্ঞেস করে যে আপনি আপনার ছোট মেয়ের সাথে থাকবেন কিনা? আপনি বলবেন যে হ্যাঁ, আমি থাকব। কিন্তু আমি যতগুলো সাক্ষাৎকার দেখেছি সবাই ওখানে বলেছে ভুলেও একথা বলা যাবে না যে আপনারা ওখানে থাকবেন, তাহলে কিন্তু ভিসা দিবে না। তো আমি আর কি ওদের বারবারই জিজ্ঞেস করছিলাম, আমাদের ৩-৪ জন আর কি এজেন্সির লোক যারা তারা ইন্টারভিউ আমাদেরকে আর কি বলে দিয়েছে, ইন্টারভিউ নিয়েছে যা, যা বলতে হবে। তো ওদের আমি বলেছিলাম সব্বাইকে যে একথা কেন বলব? আমি তো যতগুলো ইন্টারভিউ দেখলাম সবাই বলছে যে থাকা যাবে না। তো ওরা বলছে যেহেতু এটা স্কুলিং ভিসা ছোট বাচ্চাদের, আর ওরা তো বুঝবে যে ছোট বাচ্চা রেখে আপনি থাকতে পারবেন না, তাই না? আর ওরা তো পারমিশন দিয়েছে গার্জিয়ান নেওয়ার জন্য। তো অনেক যাই হোক অনেক কথা বলার পরে আমরাও আর কি এগ্রি হলাম যে এ কথাই বলুক। তো ফাইনালি আমাদের সেই দিনটা চলে আসলো। তো সকালবেলা খুব আর কি মনের মধ্যে আনন্দ উৎসাহ নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম ৪ জন। আমি, আমার ২ মেয়ে, আমার হাসব্যান্ড, সাথে আমার দুলাভাইও ছিল। তো সবাই খুব মানে মনে একটা আনন্দ নিয়ে সাহস নিয়ে যাচ্ছি। আর এতটাই সাহস ছিল যে আমরা তো কোনো ফলস কিছু আমরা দেখাচ্ছি না। বা আমরা যেটা আর কি জিজ্ঞেস করবে সেটা আমরা সাথে সাথেই বলতে পারবো। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। শুধু একটু ভয় লাগছিল যদি ভিসা না পাই, তো এটাই। তো যাই হোক, তো আমাদের সিরিয়াল পড়লো আর যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা আর কি দাঁড়িয়ে গেলাম কাউন্টারে। তো আমার ছোট মেয়েকে যা জিজ্ঞেস করলো ও কিন্তু পটাপট বলে দিল। আর আমাকেও কিন্তু প্রায় ৩ থেকে ৪ টা ৩ না ৭ টা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে। তো ও যাদের আর কি ভিসা দেওয়ার ইচ্ছে থাকে তাদের কিন্তু তারা অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আর যাদের ভিসা দেওয়ার ইচ্ছা থাকে না তাদের কিন্তু ১ টা ২ টা কোয়েশ্চেন করেই আর কি বিদায় দিয়ে দেয়। তো ফাইনালি আমাকে একটা কোয়েশ্চেন ৪ বার জিজ্ঞেস করছে যে, "আপনি কি করবেন?" তখন আমি বললাম যে, "আসলে ও তো ছোট, ও যদি থাকার উপযুক্ত হয় তাহলে আমি চলে আসব।" তো আবার জিজ্ঞেস করছে যে, "না, ঠিক করে বলেন যে আপনি এক্সাক্টলি কতদিন থাকবেন?" তো আমি তো তখন আমার একটু খটকা লাগছে। আবার যেহেতু বলল যে, "না, এটাই বলবেন নয়তো ওরা সন্দেহ করবে।" তো ওরা যদি আসলে আমাকে একটু বলতো যে, "না, আপনি বলবেন থাকবে না," তাহলে কিন্তু আমাকে কিছুতেই আটকাতে পারত না। আমি প্রায় ৬ টা প্রশ্নের আর কি অ্যান্সার দিয়েছি, ডকুমেন্টস দেখিয়েছি। কিন্তু ওই কোয়েশ্চেনটা আমাকে ৪ বার জিজ্ঞেস করা হলো যে, "এক্সাক্টলি আপনি বলেন আপনি কি করবেন? আপনি কোথায় থাকবেন?" তখন আমি বলেছিলাম যে, "না, আসলে ও তো ছোট আর ওর কোর্স হচ্ছে ৩ বছরের। তো এই ৩ বছর তো ওর সাথে আমার থাকতে হবে।" বাস এই কথা বলার সাথে সাথেই আমাকে সাদা কার্ডটা ধরিয়ে দিল। আর তখন মনে হচ্ছে আমি যেন একদম মাটির তলায় চলে যাচ্ছি। আমার এইটুকুন মেয়ে, ওর মাত্র ৭ বছর বয়স। ও তো সাথে সাথেই মানে কান্না করে দিছে। ও কিভাবে বুঝলো যে আমরা আর কি হোয়াইট কার্ড পেয়েছি। তো কি আর বলবো, সাথে সাথেই বের হয়ে চলে আসলাম। আর আমার মেয়ে, আমার হাসব্যান্ড খুব আশায় নিয়ে দাঁড়াইছিল। আমার দুলাভাই খুব আশা নিয়ে দাঁড়াইছিল। তো আমার চেহারা দেখে আর যখন দেখছে যে তাসনিম কান্না করতে, করতে বের হচ্ছে, তখনই আর কি ওরা বুঝে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন আমি আমেরিকার আর কি ভিসাটা পেলাম না? কার দোষে? আমার কি কোনো দোষ ছিল? আমাদের কি কোনো ভুল ছিল? আমাদের আসলে ডকুমেন্টসের কোনো সমস্যা ছিল না। আমাদের যত ব্যাংক স্টেটমেন্ট আছে, যত এসেট আছে সব আমরা নিয়ে গিয়েছিলাম। ওরা কোনো ডকুমেন্টসই চায় না। তারপরেও আর কি ওই যে বলে না যে একটা সাহস থাকে অন্যরকম। যেমন আমাকে বলেছিল যে বাড়ি ভাড়া কে তোলে? ওরা দেখো কোথা থেকে কথাটা ঘুরিয়ে নিয়েছে। বিভিন্ন কথা যখন জানতে পেরেছিল যে ফ্ল্যাটটা আমার নামে আর কি ফ্ল্যাটগুলো, তখন আর কি ওরা কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা করেছিল যে বাড়ি ভাড়া কে তোলে? যে আমি বলি কিনা যে আমার হাসব্যান্ড তুলে, তাহলে তো বুঝবে যে এটা ফল্ট। কিন্তু সাথে সাথে কিন্তু বলেছি যে আমি তুলি আর আমার কাছে সব আর কি ভাড়ার রসিদও আছে। বলে যে না, না, আমরা দেখব না, দেখতে চাই না। ৬ টা প্রশ্ন জিজ্ঞেস করে ৭ টা প্রশ্নের সময় আমরা রিজেক্ট হয়ে যাই। তো কষ্টের আগে এই কারণেই ভিডিও দিই নাই। আর কমেন্ট করে জানিও দোষটা কার ছিল, আমাদের নাকি এজেন্সিদের? তো কোনো কোয়েশ্চেন যদি তোমাদের জানার থাকে আমাকে কমেন্টে জানিও। অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব।